মধ্যরাত, দুঃস্বপ্ন দেখছি, নারীর কণ্ঠ। হ্যাঁ, অজ্ঞাত কোনো নারীর কণ্ঠ চিৎকার করে বলছে, ফিরিয়ে দাও জীবিত অথবা মৃত লাশ। সে কি হাহাকার, সে কি আহাজারি। তারপর ধুলোময় পৃথিবী, স্বজন হারাদের বুক ফাটা আর্তনাদ, ধ্বংসস্তূপের নিচে বিপন্ন মানবতা দুমড়ে পড়ে আছে। তানিয়ার মর্মস্পর্শী আকুতি, অক্সিজেন দাও, অক্সিজেন দাও। অন্ধকার মৃত্যুকূপে জন্ম নেয়া নিষ্পাপ শিশুর জিজ্ঞাসা, ওটা কার লাশ? নারীর নিথর দেহ, অন্তঃসত্ত্বা কিশোরী কাঞ্চনের লাশ, সুড়ঙ্গ থেকে ভেসে আসা নবজাতকের কান্না। কেবলই আমার হৃদয় ভেঙেছে। অ্যাম্বুলেন্সের সাইরেনে আমার ঘুম ভেঙে যায়, নিজের অস্তিত্ব টের পাই, নিজেকে আবিষ্কার করি 9 তলা রানা প্লাজার 3য় তলায় ফিতা হাতে। দর্শক, মিশুক সেলিমের রানা প্লাজা কবিতাটি পড়ছিলাম। আপনাদের সবাইকে শুভ সকাল জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 11 বৈশাখ 1432 বঙ্গাব্দ এবং 24 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি নিকিতা নন্দিনী। দর্শক, শুরুতেই যেটি বলছিলাম যে রানা প্লাজা নিয়ে একটি কবিতা পড়ছিলাম। আজ সেই রানা প্লাজার ট্র্যাজেডির 12 বছর হয়ে গেছে এবং আজকের এই দিনটিকে নিয়ে নানান রকমের কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন। সেসব একটু আজকে দেখে আসতে চাই। সকালে সাভারে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে, জানাবেন নানান শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাবেন। এবং দর্শক, এই যে রানা প্লাজা ট্র্যাজেডির যে ঘটনাটি, সেই ঘটনায় 1136 জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত এবং পঙ্গু হন প্রায় 2000 শ্রমিক। দর্শক, যেটি বলছিলাম, এই ট্র্যাজেডির 12 বছর হয়ে গেছে। এই নিয়ে নানান কর্মসূচি রয়েছে। আসলে সাভারে একটু চলে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী অপু ওহাব রয়েছেন। অপু, কি হচ্ছে সেখানে, কি কি কর্মসূচি এবং একই সাথে নিহতদের পরিবারের সদস্যরা নিশ্চয়ই এসেছেন সেখানে, তাদের সাথে কথা হলো কিনা, কি বলছেন তারা? শুভ সকাল নিকিতা। আজ বয়াল 24 এপ্রিল। আজকের এই দিনে আজ থেকে 12 বছর আগে এই ঠিক এখানে কিন্তু শিল্পের সবচেয়ে ভয়াবহতম দুর্ঘটনাটি ঘটেছিল, যেখানে 1136 জন সরকারিভাবে নিহত হয়। একে ঘিরে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো। এই প্রথমবারের মতন কিন্তু রাষ্ট্রীয়ভাবে বা সরকারের একজন উপদেষ্টারও এখানে আসার কথা রয়েছে। তো কর্মসূচি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে আলোচনা সভা, মানববন্ধন, নানান কর্মসূচি তারা পালন করবে। এখানে রানা প্লাজার যে ভবনটি যেখানে ছিল, সেখানে আমরা অস্থায়ী বেদের সামনেই রয়েছি। এখানে এখন পর্যন্ত কিন্তু বেশ কয়েকজন ব্যক্তিগতভাবে ফুল দিয়েছে, যাদের অনেকে স্বামী হারিয়েছেন, পরিবার পরিজন হারিয়েছেন, তাদেরকে হারিয়ে এখানে এসেছেন, তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। অনেকেই করছেন, অনেকের সাথে কথা হয়েছে, আমার সাথে কথা হয়েছে। অনেকে যারা কাজ করছিলেন আহত হয়ে এখানে অবস্থান করছেন, অনেকেই সন্তান হারিয়েছেন। তাদের যে আর্তনাদ এখনো কিন্তু থামেনি। এখানে আমি যদি আপনার সাথে দুইজনকে একটু কথা বলিয়ে দিতে চাই, তাহলেই আপনি বুঝতে পারবেন যে কথার প্রসঙ্গ আসলেই কিন্তু তারা অনেকটা বিরক্ত। তারা বলছিলেন যে 12 বৎসর তারা কথা বলছেন, 12 বৎসর যে অনেকেই আসছেন, তার মেয়ের এখানে নিহত হয়েছেন, অনেকে নিজে আহত হয়েছেন, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, তারা আসছেন। আমি একটু কথা বলি। চাচি, কি আপনার কে হারিয়েছে? মেয়ে। ক্ষতিপূরণ কি পেয়েছে? না, এত চাইল ডাইল দেয়, তাও আমাদের দেয় নাই বাবা। আপনার কে? আপনার ছিল। হ্যাঁ। আচ্ছা, সেদিনের ঘটনাটা কি একটু মনে আছে? কি হয়েছিল? কি হয়েছে মনে আছে, মানে অত তো আর মনে নাই। আমি ফিনিশিংয়ে ছিলাম, আমি একটা আয়রন ম্যান, স্যাম্পল আয়রন ম্যান। আমি
8টার বডি শেষ করিয়ে 10টার বডি দিতে গেছি টেবিলে দিয়ে আমি নিজেই বডি গুনিয়ে দিতে আসি নিজেই করতে আসি এমন তো টেবিলটা ওই আইসা হাফিজুল লড়িয়ে উঠছে আমি কই কিরে টেবিল লড়ে কান আর কারেন্টটা চলে গেছে টেবিল লড়িয়ে উঠছে আমি ওই বডি থুইয়ে যা মোড় ফিরছি এর মধ্যে কি যে হয়ে গেছে আর বলতে পারবো না ওই মুহূর্তেই ভেঙে পড়ছে মানে একটা দৌড় দিতে লইছি এই পর্যন্ত শেষ তারপর আমি আর বলতে পারবো না কিছু। নিকিতা শুনছিলেন আসলে এরকম অসংখ্য স্মৃতি এখানে ভেসে বেড়াচ্ছে। তারা কথা বলছেন, স্মৃতিচারণ করছেন, সেদিনের সেই স্মৃতিগুলোকে তারা এখন পর্যন্ত কিন্তু তারা ধরে রাখছেন এবং বলছেন। এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে বৎসর পেরিয়ে, কিন্তু এই 12 বছর যাবত এই আলোচনা হচ্ছে। অনেকেই বিরক্ত, বিগত আমলে তারা বলছিলেন যে ক্ষতিপূরণের যে তালিকা তৈরি করা হয়েছে সেগুলো সঠিকভাবে হয়নি, অনেকের নাম ওঠেনি, অনেকে যারা ছিলেন না তারা অন্তর্ভুক্ত হয়েছেন। তো সব মিলিয়ে এখানে আজকে নতুন করে নতুন বাংলাদেশ, সবাই আশায় উদ্গ্রীব হয়ে আছে যে নতুন করে তাদের প্রত্যাশা পূরণ হবে, তাদের যে আশা ক্ষতিপূরণ এবং বিচার সবগুলো তারা পাবে এমনটি আশা করছেন। নিকিতা অপু, আমরাও সেটাই প্রত্যাশা করছি। আসলে কোনো কিছু দিয়েই তো এই ভয়াবহ যে ঘটনায় যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ তো কোনো কিছু দিয়েও সম্ভব না। তারপরেও নিহতদের পরিবারে কিছুটা সহনশীলতা যেন তাদের মধ্যে আসতে পারে সেই প্রত্যাশাই আমরা করব। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, এ পর্যায়ে আসলে আমার হাতে আজকের পত্রিকার খবরগুলো রয়েছে, বেশ কিছু খবরের কাগজ আমার হাতে রয়েছে, আমি একটু দেখে আসতে চাই, চোখ বুলিয়ে নিতে চাই। আমার হাতে প্রথমেই রয়েছে সমকালের প্রথম পাতার খবর দেখছি, একের পর এক খুন, আসামিরা অজ্ঞাত, হঠাৎ অশান্ত চট্টগ্রামের রাউজান। এরপরে আরো কিছু খবর একটু দেখে আসি। বিবাদে বিএনপির 2 নেতা। এর পাশে আরেকটি খবর দেখছি, রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান। এরপরে আরেকটু নিচে গেলে রাজনৈতিক অনিশ্চয়তায় অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে, প্রবৃদ্ধিতে আর্থিক খাত যথেষ্ট সহায়তা করতে পারছে না, বিশ্বব্যাংকের পূর্বাভাস। আরেকটি খবর রয়েছে, আরও একটি গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছি, এর শিরোনাম, ধানের সরকারি দামে কৃষকের শঙ্কার মেঘ কাটছে না। এই খবরটি আসলে একটু সরেজমিনে দেখে আসতে চাই। আমাদের সহকর্মী হারুনুর রশিদ সেখানে রয়েছেন, জয়পুরহাট থেকে রয়েছেন। হারুন, আপনাকে শুভ সকাল জানাচ্ছি। আসলে আমি পত্রিকার খবর দেখতে দেখতে দর্শকদের সাথে আলাপ করছিলাম, ধানের সরকারি দামে কৃষকের শঙ্কার মেঘ কাটছে না, এই শিরোনামে যে খবরটি রয়েছে, মানে একদিক দিয়ে মানে সার, বীজ, কীটনাশক, ধান কাটার খরচ 30% বেড়েছে। আসলে কৃষকদের কি অবস্থা, মানে এই পুরো ব্যাপারটি নিয়ে কৃষকদের কতখানি লাভ হলো আবার কতখানি ক্ষতি বা হলো? নিকিতা, শুভ সকাল। জয়পুরহাটে যে সরকারিভাবে যে ধান ক্রয়টা শুরু করেছেন, কিন্তু কৃষকরা এই ধান তারা কিন্তু খাদ্য গুদামে তারা দিতে চান না। তার কারণটা হলো যে ইতিপূর্বে যখন বাজারে ধানের দাম কম ছিল, খাদ্য গুদামে ধানের দাম বৃদ্ধি, কৃষকদের কাছ থেকে ধান নেওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় কৃষকরা কিন্তু তাদের যে ধানগুলো তারা কিন্তু খাদ্য গুদামে সেভাবে দিতে পারে নাই। তাদের ধানগুলো আগে যে কোনোভাবেই তারা সেই খাদ্য গুদামে ধান তার পূরণ হয়ে যেত। তো কৃষকরা আরেকটি যেটা জিনিস জানিয়েছেন যে তারা যে উৎপাদন করছেন, উৎপাদন খরচ করতে কিন্তু এখন যে সরকার 36 টাকা করেছে, তাদের সার, বীজ, কীটনাশক, এখানে তাদের শ্রমিকের মূল্য সবকিছু মিলিয়ে কিন্তু তাদের যে 38 টাকা বা 39 টাকা পড়ছেন, কিন্তু সরকারিভাবে 36 টাকা। খুচরা বাজারে কিন্তু এখনো সেই 35 টাকা 36 টাকা কাঁচা ধান বিক্রি হচ্ছে, এবং শুকনা যে ধানগুলো আছে সেই ধানগুলো কিন্তু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজি দরে। তো কৃষকরা সবসময় কিন্তু এই খাদ্য গুদামের প্রতি একটা অনীহা, তাদের কারণটা হলো তারা যখন ধানটা নিয়ে যায়, ধান তারা নিয়ে গেলে খাদ্য গুদাম থেকে তাদেরকে নানা অজুহাতে যে ধান এটা শুকনা না, এই ধানটার এই পার্সেন্টেজ আসে নাই, তো নানা অজুহাত তার ধানগুলো ফেরত দিতে হয়। তারপর আবার বাধ্য হয়ে সেই ধান তারা আবার এসে বাজারে বিক্রি করেন।
পারেন। তো একজন কৃষক তো তার যে ধানগুলো নিয়ে খাদ্য গুদামে গিয়ে সরাসরি যদি বিক্রি করতে পারতো, তাহলে সেখানে টাকা পেলে তারা কিন্তু কৃষকরা যেটাই হোক দিতে পারতো। কিন্তু খাদ্য গুদামে যে নানা তাদের যে হয়রানির কারণে তারা দাম কম হোক আর বেশি হোক, কিন্তু তারা কিন্তু সেটি বাজারে এসেই সেই ধানগুলো তা বিক্রি করছেন। এতে কৃষকরা বলছেন তারা কিন্তু সবসময় ক্ষতির দিকেই থাকছেন। তো সরকারের যে খাদ্য গুদামে যে ধানটা ক্রয় করছেন, তো সেই ধানটা যদি কৃষকের কাছ থেকে সরাসরি যে বাজারে যেরকম কৃষকরা বিক্রি করতে পারেন, সেভাবে যদি খাদ্য গুদামও সংগ্রহ করে, তো তাহলে হয়তো কৃষকরা কিছুটা লাভবান হবেন। যতক্ষণ পর্যন্ত কৃষকদের হয়রানি কমবে না যে খাদ্য গুদামে ধান দেওয়াতে, তো কৃষকরা কিন্তু তারা ধান তাদের যেটা খাদ্য গুদামে দেবেন তারা কিন্তু সেটা দিতে তারা চাবেন না। তাদের কারণ হচ্ছে এক গাড়ি যদি ধান তারা খাদ্য গুদামে নিয়ে যায়, সারাদিন কেটে যায়, 2 দিন সময় লাগে। কিন্তু বাজারে নিয়ে যায় কিন্তু তারা যেটা কম হোক বেশি হোক কিন্তু সেই স্বল্প সময়ের মধ্যে সেটি বিক্রি করতে পারছেন এবং নগদ যে টাকা পেয়েছেন সেটা নিয়ে চলে আসছেন। তো আরও ধান কাটার সময় যে শ্রমিক সংকটের যেটা মানে সৃষ্টি হয়, কিন্তু এখন আমাদের জয়পুরহাটে কিন্তু পুরোদমে যে বড় মৌসুমে ধান কাটা এটা এখনো শুরু হয় নাই। কারণ এখানে আলুর যে আবাদ হয়, আলু আবাদের পরে কিন্তু ধান লাগানো হয়। এই ধানটি কাটতে আরও প্রায় আমাদের এখানে প্রায় 1 মাস বা 1.5 মাস আরও সময় লাগবে। তো কৃষকের ঘরে যখন ধান উঠতে শুরু করবে, এতে ধানের দাম যদি আরও কমে যায়, কৃষকরা আশঙ্কা তাদের যে তারা শঙ্কায় আছেন যে আরও দাম যদি কমে যায় তারা কিন্তু বিপর্যয় তাদের চলে আসবে। যেখানে আলুর দাম এখানে এবার তারা পাচ্ছেন না কৃষকরা। ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে সহকর্মী হারুনুর রশিদ সংযুক্ত হয়েছিলেন। এরপরে আমার হাতে রয়েছে প্রথম আলোর প্রথম পাতার খবর বলছে, ছিনতাই মামলায় গলদ, বেরিয়ে যান আসামিরা। বলা হচ্ছে আদালতের এক আদেশে উঠে এসেছে মামলার গলদের এই তথ্য। পুলিশের কর্মকর্তারা বলছেন খতিয়ে দেখা হচ্ছে। এরপরেই রয়েছে বাণিজ্য ঘাটতি কমানো নিয়ে ওয়াশিংটনে বৈঠক, বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চায় যুক্তরাষ্ট্র। আরও কিছু নিচে গেলে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ছে, সংবাদটি দেখা যাচ্ছে। এরপরে রানা প্লাজার খবরটিও আজ প্রথম পাতায় স্থান পেয়েছে প্রথম আলোর। 1000-এর বেশি শ্রমিক হত্যার বিচার শেষ হয়নি। বলা হচ্ছে রানা প্লাজা ধসের এক যুগের কথা। এই ধসে করা হত্যা মামলায় এক যুগে 594 সাক্ষীর মধ্যে 93 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। কবে বিচার কাজ শেষ হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই। প্রথম আলোর পরে আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাকও একটু দেখে নিতে চাই। এর প্রথম পাতায় এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বন বেড়েছে, সহযোগিতায় এক শ্রেণীর শিক্ষক। বলা হচ্ছে হাতে লিখে প্রশ্নোত্তর সরবরাহের দায়ে শিক্ষকের 2 বছরের কারাদণ্ড, প্রশ্ন ফাঁসে কেন্দ্র সচিব অধ্যক্ষ আটক, উত্তর বলে দেয়ায় হল সুপার আটক। আরও একটু ঘুরে দেখতে চাই, আর একটু প্রথম পাতাতে আর একটু নিচের দিকে যদি দেখি, বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্টের খবর রয়েছে, খেলার খবর পাশাপাশি স্থান পেয়েছে স্বেচ্ছাচারিতায় জিম্মি বাংলাদেশের ক্রিকেট, এই শিরোনামে আরেকটি গুরুত্বপূর্ণ খবর দেখছি। বলা হচ্ছে কমছে মান, আসছে না কাঙ্ক্ষিত ফল। আমের ফলন নিয়ে আরও একটি খবর রয়েছে, দুশ্চিন্তায় রয়েছে চাষি। এই ছিল মোটামুটি প্রথম আলোর পরে দৈনিক ইত্তেফাকের খবরগুলো। এরপরে আমার হাতে রয়েছে কালের কণ্ঠ, একটু কালের কণ্ঠ দেখে আসতে চাই। রোহিঙ্গা প্রত্যাবর্তনে কাতারের জোরালো ভূমিকা চান ইউনুস, এই শিরোনামে প্রথম খবরটি দেখতে পাচ্ছি। এছাড়াও ঝুঁকিতে এয়ারলাইন্সের বিনিয়োগ, আর একটি গুরুত্বপূর্ণ সংবাদ কালের কণ্ঠের একেবারে প্রথম পাতাতেই। এখানে বলা হচ্ছে এয়ারলাইন্সের বিনিয়োগের বিষয়টি। দেশি এয়ারলাইন্স টিকতে না পারলে পুরো বাজার যাবে বিদেশিদের হাতে, একটি অভিমত রয়েছে এখানে। স্বাধীন সত্তায় ফিরতে চায় বিটিআরসি, আরও একটি খবর প্রথম পাতাতেই। আর একটু নিচে গেলে দেখছি ছাত্রলীগের কর্মী মুক্তিযোদ্ধা কোটায় চাকরি শিরোনামে আরও একটি খবর রয়েছে এখানে। সেনাপ্রধানের সভাপতিত্বে অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা। সবকিছু মিলিয়ে এই ছিল আজকের কালের কণ্ঠর প্রথম পাতা। কালের কণ্ঠর পরে আমার হাতে যুগান্তর রয়েছে, যুগান্তর একটু দেখে নিতে চাইব। যুগান্তরের প্রথম পাতায় দেখছি তদবির বাণিজ্যে আয় 100 কোটি টাকা, এই খবরটি। 2 উপদেষ্টার এপিএস ও পিওর দুর্নীতির কথা বলা হয়েছে। একই সাথে কুয়েট উপাচার্যকে সরানো হচ্ছে এবং প্রথম পাতায় আরও একটি খবর, দুবাইয়ে শনাক্ত অর্থ পাচারকারী 70 ভিআইপি।
দর্শক, এই ছিল আসলে আজকের খবরের কাগজগুলো। পরবর্তী খবরে আসলে ফিরে যেতে চাই খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতির প্রক্রিয়া শুরু করেছে সরকার। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, সাম্প্রতিক ঘটনায় উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরুর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগির সার্চ কমিটির মাধ্যমে এই 2 পদে নতুন নিয়োগ দেয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখতে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেয়া হবে। এদিকে রাতে শিক্ষার্থীদের অনশন ভাঙান বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্যরা। এর আগে 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয় সিন্ডিকেট সভায়। সকাল 24-এ একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি সকাল 24-এ। দর্শক, এ পর্যায়ে দেখে নিব গেল 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজকের আপডেট। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে 39.2 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে 33.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সর্বোচ্চ এবং 23.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সর্বনিম্ন। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 21.2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় 37.7 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে 34.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে 21.2 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 39.8 ডিগ্রি সেলসিয়াস। আজ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবারে চলে যাব ঠাকুরগাঁওতে। ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমাতুজ জোহরা। ফাতেমা, আপনাকে শুভ সকাল। আসলে জানছিলাম আবহাওয়ার তথ্য, কিন্তু এই যে বৈশাখটা যখন শুরুই হয়ে যায় তখন আম আর লিচুর ফলন নিয়ে সবার উৎসাহ অনেক বেশি থাকে। ঠাকুরগাঁওয়ের সেই বিখ্যাত সূর্যাপুরী আমের ফলনের কি অবস্থা সেটি তো জানতেই চাই, পাশাপাশি লিচুর ফলনের কি অবস্থা? শুভ সকাল নিকিতা। আমি এখন আছি ঠাকুরগাঁয়ের একটি লিচুর বাগানে। তো এখানে মোটামুটি দেখা যাচ্ছে লিচুর ফলন খুব ভালো এসেছে এবং সূর্যপুরী আম বলছিলেন যে ঠাকুরগাঁয়ের বিখ্যাত এই আম, হ্যাঁ এই আমের ফলনও কিন্তু এবছর ভালো এসেছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে এবছর মুকুলটা আসতে একটু দেরি হয়েছে এবং মাঝখানে গত 13 তারিখে কিন্তু ঠাকুরগাঁয়ে একটা কালবৈশাখী ঝড় হয় এবং পাথর বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে কিন্তু কিছুটা ফলন কিন্তু ব্যাহত হয়েছে। আমের গুটি, লিচুর গুটি এগুলো কিন্তু ঝরে পড়েছে। তবে তারপরও কৃষক এবং চাষি বা বাগান মালিক যারা বলছে তারা কিন্তু বলছে যে এই আবহাওয়াটা কিন্তু আম এবং লিচুর জন্য উপযোগী এবং এই আম এবং লিচুতে তারা এই বছর লাভবান হবে এমনটাই কিন্তু আশা করছে এবং দিনরাত
পরিশ্রম করছে, তারা এই আম লিচুর পরিচর্যা করছে, বাগান পরিচর্যা করছে, গাছে স্প্রে দিচ্ছে এবং আমি যদি একটু তথ্য জানাই যে ঠাকুরগাঁয়ে ৩,০০০ হেক্টর জমিতে আম লিচুর বাগান রয়েছে এবং এই আম লিচুর ফলন কিন্তু দেশের সর্বত্র তারা কিন্তু পাঠিয়ে থাকে এবং এই ঠাকুরগাঁয়ের এই আম লিচু কিন্তু দেশের অনেক অংশের চাহিদাই কিন্তু পূরণ করে। তো আমি এখানকার বাগান মালিকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে তারা এই যেগুলো গুটি রয়েছে সেগুলো কিন্তু রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। নিকিতা। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই পর্যায়ে আসলে জন্মদিনের খবর জানবো। জন্মদিন খবরের মানে আজ পুরো বিশ্বে বিখ্যাত যত ব্যক্তিরা রয়েছে তাদের মধ্যে কার কার জন্মদিন সেই খবর জানবার আগে আজকে যাদের জন্মদিন তাদেরও জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। 1908 সালের এই দিনে জন্মগ্রহণ করেন পোলিশ ভাস্কর জোসেফ গসলোভস্কি। অসংখ্য স্মারক স্তম্ভ এবং ভাস্কর্য, পদক, মুদ্রা তৈরি করেছেন তিনি। তার রোমে তৈরি পদক এবং ফলকগুলোতে ইতালীয় রেনেসার প্রভাবের সাথে সমন্বিত ধারণার প্রকাশ পেয়েছে। 1934 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী শার্লি ম্যাকলেইন। তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী, সমাজকর্মী ও লেখক। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি একবার একাডেমি পুরস্কার, 2012 সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট থেকে AFI আজীবন সম্মাননা পুরস্কার এবং প্রদর্শন কলার মাধ্যমে মার্কিন সংস্কৃতিতে অবদানের জন্য 2013 সালে কেনেডি সেন্টার সম্মাননা লাভ করেন। 1946 সালের এই দিনে জন্মগ্রহণ করেন নারীবাদী কর্মী, কবি, লেখক এবং সমাজবিজ্ঞানী কমলা বাসিন। কমলার কাজের ক্ষেত্র ছিল পুরো দক্ষিণ এশিয়া, যার ফলে দক্ষিণ এশিয়া জুড়ে তিনি স্থায়ী বন্ধুত্ব এবং সংহতি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। দক্ষিণ এশিয়ায় নারীবাদকে তিনি গতি এনে দিতে পেরেছিলেন। 1968 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আইরিশ অভিনেতা এইডান গিলেন। তিনি এইচবিওর গেম অব থ্রোনস ধারাবাহিক পিটার লিটল ফিঙ্গার বেলিশ চরিত্রে, দ্য ওয়ার এবং দ্য ডার্ক নাইট রাইজেস চলচ্চিত্রে CIA অপারেটিভ বিল উইলসন চরিত্রে কাজের জন্য প্রসিদ্ধ। গিলেন 2009 সালে দ্য ওয়ার, 2012 সালে লাভ হেইট এবং 2015 সালে চার্লি ধারাবাহিকের জন্য 3 বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে আইরিশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন পুরস্কার অর্জন করেন। 1973 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় ক্রিকেটার শচীন রমেশ টেন্ডুলকার। তিনি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ মানের ব্যাটসম্যান হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা এবং টেস্ট ক্রিকেট মিলিয়ে 100তম শতক করেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইতিহাসে প্রথম দ্বিশত রানের মালিক তিনি। 2013 সালের 5 অক্টোবর তিনি সব ধরনের স্বীকৃত ক্রিকেট খেলায় প্রথম ভারতীয় হিসেবে মোট 50,000 রানের মালিক হন। দর্শক, এই ছিল আজকের সকাল 24-এ। সকালটা শুরু করেছিলাম রানা প্লাজা ট্র্যাজেডির 12 বছর হয়ে গেছে সেই খবরটি দিয়ে। এই রানা প্লাজার ঘটনায় যত মানুষ, যে সকল শ্রমিক প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেক নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আজকের আয়োজন শেষ করছি। সমবেদনা জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে এবং একই সাথে তাদের পরিবারের মানুষদের কথাও আজকে আমরা শুনেছি। তাদের পরিবারের প্রতিটি মানুষের জীবন কিছুটা সহনশীল হবে সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের সকাল 24।